ধাক্কায় এখনও ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এদেশেও। তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ শিশু রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে, এবং ফেসবুকে সমস্যার সমাধান জানতে চাইতে পারেন। আপনাদের সাথে আছি টুবা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ডাক্তার সানজিদা রহমান, সহযোগী অধ্যাপক, ইউনিভার্সাল প্রসূতি স্ত্রীরোগ বিভাগ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর সানজিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ডক্টর সানজিদা, আজকে আলোচনা শুরু করতে চাই আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে। নিশ্চয়ই নানাবিধ কারণ থাকে এই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, এবং অ্যাবনর্মাল বলছি, একটু জানতে চাইবো আপনার কাছে যে কেন এই টার্মটা আমরা ইউজ করছি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। আচ্ছা, ধন্যবাদ টুপা। আসলে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলতে বোঝাচ্ছে জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণ। তো এটা সম্পর্কে বলার আগে আমি যেটা বলতে চাই যে জরায়ুর স্বাভাবিক রক্তক্ষরণ সম্পর্কে আমরা সবাই জানি। এটা হচ্ছে নর্মাল পিরিয়ড, যেটা রিপ্রোডাক্টিভ এজে একটা মেয়ে যখন পিউবার্টি আসে, পিরিয়ড শুরু হয় এবং শেষ হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক যে রক্তক্ষরণটা হয় প্রতি মাসে মাসে, সেটাকে আমরা পিরিয়ড বলি। তো এই পিরিয়ডের মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা দেখা দেয়, তাহলে সেটাকে আমরা বলি অস্বাভাবিক রক্তক্ষরণ, যেটাকে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলি। তো এটা কিরকম হতে পারে যে পিরিয়ডটার একটা নির্দিষ্ট সময় থাকে। ইউজুয়ালি যখন পিরিয়ড শুরু হয় তখন একটু প্রতি রিপ্রোডাক্টিভ এজের মেয়েদের সময় প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় 28 থেকে 30 দিন পর পিরিয়ড হয়ে থাকে সাধারণত। অল্প বয়সী মেয়েদের একটু ডিলে হতে পারে, 1.5-2 মাস ডিলে হতে পারে। আবার যখন শেষের দিকে চলে আসে বয়সটা, মেনোপজ হওয়ার আগে দিয়ে একটু তাড়াতাড়ি হয়। তো এই যে গ্যাপটা, এটা যদি মেনটেন না হয় ঠিক মতো, সেটা একটা অস্বাভাবিকতা। আবার পিরিয়ডের কি পরিমাণ ব্লাড লস হচ্ছে, কি পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, এটাও একটা অস্বাভাবিকতা হতে পারে। সাধারণত 80 ml এর বেশি ব্লাড গেলে আমরা সেটাকে অ্যাবনর্মাল বলি। তো সাধারণত, এবং ডিউরেশনও একটা বিষয়, যে 3 থেকে 4 দিন স্বাভাবিকভাবে থাকার কথা পিরিয়ডটা। এটা যদি বেশি সময় থাকে তাহলে এটা একটা প্রবলেম। এবং যদি দুইটা পিরিয়ডের মধ্যবর্তী সময়ে আপনার কোনো ব্লিডিং দেখা যায়, এটাও একটা ওয়ার্নিং সাইন, এটা যথেষ্ট বিপজ্জনক একটা সিগন্যাল। তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এ একটা তো আপনি বলছিলেন যে ইরেগুলার পিরিয়ডস একটা বিষয়, সেটা নিশ্চয়ই একটু বিশদভাবে আপনার কাছে জানতে চাইবো। কিন্তু যদি আরও যে কয়েকটি রিজন আছে যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর, একটি তো হচ্ছে পোস্ট কয়টাল ব্লিডিং, সেটি সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। জি, ধন্যবাদ টুপা। আমি প্রথমে ইরেগুলার পিরিয়ডের ব্যাপারে বলি। ইরেগুলার পিরিয়ডটা হচ্ছে যে পিরিয়ডের যে নির্দিষ্ট সময় প্রতি মাসে পিরিয়ড হওয়ার কথা, তো এইটা যদি না হয়, আগে হয়ে যায় বা পরে হয়, ডিলে হয়, সেটাকে আমরা ইরেগুলারিটি বলি। তো বিভিন্ন ডিজিজ আছে, বিশেষত যখন অল্প বয়সী মেয়েদের মধ্যে যেটা খুব প্রকট আকারে এখন দেখা যায় যে পলিসিস্টিক ওভারি, ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট হচ্ছে। এবং এটার একটা সাইন হচ্ছে যে হঠাৎ করে যদি মেয়েদের ওজন বেড়ে যায়। আসলে আরবান যারা শহরে বসবাস করে, তারা তো শারীরিক পরিশ্রমের সুযোগ, এখনকার যুগে যে লাইফস্টাইল, স্কুলে যাওয়া আসা, ব্যায়ামের কিংবা শারীরিক পরিশ্রমের কোনো সুযোগই থাকে না। সেক্ষেত্রে মেয়েদের ওজন বেড়ে যায়, অল্প বয়সী বাচ্চাদের। এবং এই রোগটা খুব ব্যাপক আকারে দেখা যায়। এটার মেইন সমস্যা হচ্ছে যে আপনার দেরি করে পিরিয়ড হবে, 2 মাস, 2.5 মাস, ইভেন 3 মাস, 4 মাস, ইভেন ওষুধ না খেলে হয়তো দেখা যাচ্ছে পিরিয়ড হচ্ছে না। পলিসিস্টিক ওভারির জন্য দেরি করে পিরিয়ড হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ইরেগুলার, যেটা আপনি বলছিলেন পোস্ট কয়টাল ব্লিডিং, দুইটা পিরিয়ডের মধ্যবর্তী সময় যদি আপনার ব্লাড যায়, সেটা হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। হ্যাঁ, এবং পোস্ট কয়টাল ব্লিডিংটা হচ্ছে যে শারীরিক সহবাস করার পরে যদি কোনো মেয়ে কমপ্লেন করে যে আমি শারীরিক সহবাস করার পরে ব্লিডিং যাচ্ছে, এটা হচ্ছে পোস্ট কয়টাল ব্লিডিং। পোস্ট কয়টাল ব্লিডিং সম্পর্কে জানতে চাচ্ছিলেন। পোস্ট কয়টাল ব্লিডিংটা হচ্ছে আপনার কি কারণে হয়? সাধারণত যে জরায়ু মুখ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় সার্ভিস বলি, জরায়ু মুখে যদি কোনো ডিজিজ, অসুখ হয়, তাহলে সেইগুলো থেকেই সাধারণত পোস্ট কয়টাল ব্লিডিং হয়। এগুলো সাধারণত কোনো একটা পলিপ হতে পারে,
বা ক্রনিক ইনফেকশন হতে পারে, সেই কারণে হতে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। জরায়ুমুখ ক্যান্সার থেকে কিন্তু পোস্টকর্টাল ব্লিডিং হয়। এবং এটা আসলে এই হচ্ছে জিনিসগুলো খুবই আসলে কিভাবে বুঝতে পারবেন যে ওয়ান। আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার ফিরছি। ডক্টর জন কলে আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত। ডক্টর জন কলেজ আমাদের সাথে আছেন ডক্টর সানজিদা রহমান, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর সানজিদা, আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা কথা বলছিলাম অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে। আপনি জানাচ্ছিলেন যে কি কি কারণে আসলে এই সমস্যাগুলো হতে পারে, অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। তার মধ্যে আপনি বলছিলেন যে কিভাবে আসলে ডায়াগনোস করা যাবে এই বিষয়টি, এবং এটার আসলে ট্রিটমেন্ট কেমন হবে যদি জানতে চাই আপনার কাছে, যদি এটা ডায়াগনোস হয় যে অ্যাবনর্মাল ব্লিডিং এর কারণ এই কারণে হচ্ছে। আসলে বিষয়টা তো অনেক ব্যাপক, অনেক গুলো কারণ তো অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। যেটা আমি বলেছিলাম যে ইন্টারভ্যালটা যদি প্রলং হয়, সেটা সবচেয়ে বেশি কমন কজ হচ্ছে পলিসিস্টিক ইয়াং মেয়েদের যেটা হয়, ইয়াং মেয়েদের যেটা হয়, ওবেসিটি থাকে, তাদের হচ্ছে দেরি করে করে মাসিক হয়, এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে যে আপনার পিরিয়ডের পরিমাণ যদি বেশি হয়, সেটাতে যেমন জরায়ুতে টিউমারের কারণে বা আরো বেশ কিছু কারণ আছে, সেগুলো করে ব্লিডিং এর পরিমাণ বেশি হতে পারে। এটা হচ্ছে মেনোরেজিয়া, ব্লিডিং এর পরিমাণ বেশি হতে পারে। আগে পেশেন্ট যেটা কিভাবে বুঝবে, এটা পিরিয়ড আগে 3 থেকে 4 দিন তো স্বাভাবিক, কিন্তু এখন যদি সে কমপ্লেন করে যে না, এটা 7 থেকে 8 দিন হয়ে গেছে, বা আগে দিনে 3টা বা 4টা প্যাড ইউজ করতে না, সাথে সাথে প্যাড ইউজ করতে হচ্ছে, এভাবে করে আমরা বুঝি যে তার পরিমাণ বৃদ্ধি করছে। সাধারণত টিউমারের কারণে হতে পারে। এবং একটু আপনাকে ইন্টারাপ্ট করবো যে এই আপনি যে পেইনফুল পিরিয়ডের কথা মাঝখানে একবার বলেছিলেন, টার্মটা ইউজ করেছিলেন পেইনফুল পিরিয়ডের কথা, সেই পেইনফুল পিরিয়ডের কথা যদি জানতে চাই যে এই স্বাভাবিক থাকার পরেও কেন কেন অনেকেরই দেখা যায় যে পেইন হয় প্রচণ্ড, এবং এটা কি অল্প বয়সীদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়, এবং সেক্ষেত্রে ম্যারিড এবং আনম্যারিডদের এই পেইনফুল পিরিয়ডসের এক্সপিরিয়েন্স কি ডিফারেন্ট হয় কিনা? ধন্যবাদ। পেইনফুল পিরিয়ড আসলে ব্যথা, মাঝে সময় ব্যথা, এটা 2 ধরনের হয়। একটা হচ্ছে যে যদি কোনো রোগের কারণে হয়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এটা রোগের কারণে হচ্ছে। প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে যেখানে কোনো রোগ নেই, স্বাভাবিক চরিত্রের কারণে ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি হয় যখন পিরিয়ডের সময়, এটার কারণে। এটা অল্প বয়সী মেয়েদের মধ্যে বেশি হয় পেইনফুল পিরিয়ড, প্রাইমারি যেটা। এটা সাধারণত কোনো কজ থাকে না, যদিও তীব্র ব্যথা, কিন্তু এটা কোনো রোগ থাকে না। এটার পরীক্ষা নিরীক্ষা করলে বা পেশেন্ট হিস্ট্রি থেকে বোঝা যায় যে একদিনের বেশি সাধারণত পিরিয়ড লাস্টিং করে না। এটা থেকে বোঝা যায় যে এটা আপনার প্রাইমারি ডিসমেনোরিয়া, মানে এটা রোগের কারণে হচ্ছে না। কিন্তু যদি কোনো রোগের কারণে হয়, সেই পিরিয়ডের ব্যস্ততা সাধারণত একদিনের চেয়ে বেশি, 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত থাকতে পারে, এবং এটা সিভিয়ার ব্যথা হয়। ব্যথাটা অনেকদিন থাকে এবং তার সাথে সাথে রক্তক্ষরণের পরিমাণও বেড়ে যায়। এবং কমন কজ যেটা হয় ইয়াং মেয়েদের মধ্যেও এখন দেখা যাচ্ছে, আগে 30 ইয়ার্সে আমরা মনে করতাম যে 30 ইয়ার্সে কমন দেখা যাচ্ছে ইয়াং মেয়েদের মধ্যে, এটা হচ্ছে একটা এন্ডোমেট্রিয়াসিস। আর এন্ডোমেট্রিয়াসিস কারণেও আপনার পেইনফুল পিরিয়ড হতে পারে। তো এটা যেটা ইম্পর্টেন্ট ছিল হচ্ছে রোগের কারণে হচ্ছে না, রোগের কারণ কোনো রোগের জন্য হচ্ছে কোনো রোগ নাই, এমনি হচ্ছে, এই জিনিসটা নির্ণয় করা। এটা হচ্ছে যে ওই রোলে বুঝতে হবে যে প্রথম দিন ব্যথা হলে যদি ভালো হয়ে যায়, তাহলে এটা সাধারণত কোনো রোগের লক্ষণ। সেক্ষেত্রে আমরা ব্যথা ভালো হওয়ার জন্য যে ব্যথার ওষুধগুলো আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ, এগুলো 1-2টা ট্যাবলেট খেলে ভালো হয়ে যায়, এবং এটা রিঅ্যাসুরিং। কিন্তু যদি পেশেন্টের পেইনের প্যাটার্নে চেঞ্জ আসে, যে না আগে হয়তো একদিন থাকতো, আস্তে আস্তে বছর ওভার ইয়ার্স সময় শেষে তার পিরিয়ড আরো বেশি দিন থাকছে, বেশি ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ইনভেস্টিগেশন করার দরকার আছে যে এটাতে কোনো পার্টিকুলারলি এন্ডোমেট্রিয়াসিস নামের কারণ হচ্ছে কিনা। এবং এই যে আপনি এন্ডোমেট্রিয়াসিসের কথা বলছিলেন, এটি আজকাল খুব বেশি শোনা যাচ্ছে। এটা আমি জানতে চাইবো আপনার কাছে, এগুলো আসলে কি কোনো স্টেজ আছে যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 পার করে তারপরে এই ধাপে ধাপে গ্রো করে? কিন্তু তার আগে একটি দর্শক একজন যুক্ত আছেন আমাদের কাছ থেকে, তার প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। মামুনুর রশিদ চাপানগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আমার ওয়াইফের সমস্যা প্রায় বেশ কিছুদিন, প্রায় 10 বছর থেকে একটা সিস্ট আছে ওনার বাড়িতে। সেই সিস্টটা ইদানিং
কয়েক বছর, এক আধ বছর থেকে ব্লিডিং অতিরিক্ত পিরিয়ডটা বেশি হচ্ছে, 8-10 দিন ধরে হচ্ছে, এবং যখন পিরিয়ডটা হয় তখন এতটাই বেশি হয় যে সে বিছানা থেকে উঠতে পারে না। আমরা ডাক্তারকে চিকিৎসা নিয়েছি, কিছু পরীক্ষা নিয়ে করাচ্ছি, যে এগুলো থেকে ওষুধ খাচ্ছি, উনি এখন ওই ইউটাল খেতে দিয়েছে। আর আমি একটু টেস্ট গুলোর কথা বলবো কি, আমার থাইরয়েডটা সেটা বেশি নাকি বলছে, ওনার চুলগুলো পড়ে যাচ্ছে, মাথার চুলের সমস্যা হচ্ছে। এখন মূল সমস্যা হচ্ছে যে ব্লিডিংটা খুব বেশি এবং মাথার চুল পড়ে গেছে। এই সমস্যাটা হিমোগ্লোবিনটা এর আগে একবার 5.8 হয়ে গেছিল। এখন আচ্ছা, আপনার স্ত্রীর বয়সটা বলবেন একটু। বয়স এখন 40 মোটামুটি, 39-40। আর কোনো স্বাস্থ্য সমস্যা কি আছে? আপনি থাইরয়েডের সমস্যার কথা বলছিলেন। থাইরয়েড নতুন যেটা টেস্ট করা হয়েছে, থাইরয়েডের টিএসএইচ বলছে 4.67, এর আগে আচ্ছা। কম ছিল। আর একটা টেস্ট করা হচ্ছে সিএ 125 লিখছে, সেটা 8.16। আর যে ওভারিটার যেটা মাপটা করেছে ইউটেরাসে, ওটা লেখা আছে 4.5 আর একটা লেখা আছে 3.5। আর আরেকটা সমস্যা হলো হিমোগ্লোবিনের সমস্যা নাকি, এই জিনিসটা কি লেখা আছে একটা, যে এইচবি ক্যাপিলারি ইলেকট্রোলাইসিস এখানে ওনার পয়েন্টটা আছে, লিখছে এখানে যে সাজেস্ট ফর এইচবি ইটে ফর জেনেটিক অ্যানালাইসিস এরকম। আচ্ছা দর্শক, আপনি শুনতে থাকুন, আপনার এই সমস্যার ব্যাপারে আমরা পরামর্শ অবশ্যই নিব ডক্টর সাজিদের কাছ থেকে। কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে ডক্টর জনকল থেকে নিচ্ছে আরেকটা ছোট বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আছি আবার ডক্টর জনকলে। আমরা আমাদের আলোচনায় ফিরতে যাই। ডক্টর সঞ্জিতা, আমরা বিরতিতে যাবার আগে একজন দর্শক যুক্ত হয়েছিলেন যার স্ত্রীর বয়স 40 বছর, সিস্টের কথা বলছিলেন এবং হেভি ব্লিডিং এর কথা বলছিলেন, সাথে থাইরয়েডের প্রবলেমও আছে বলছিলেন। সাজেশন চাচ্ছিলেন, কি করবেন তিনি? আসলে ওনার, আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? জি জি পাচ্ছি, বলুন। আচ্ছা, ওনার স্ত্রীর উনি যে প্রবলেম বলেছেন যে ব্লিডিং হচ্ছে, এটা সম্ভবত থাইরয়েড ডিজিজের সাথে সম্পর্কিত। এবং হাইপোথাইরয়েডিজম যেটা থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দেয় যদি, তাহলে তার অনেকগুলো ফাইন্ডিং এর মধ্যে একটা হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল লস, ব্লিডিং এর পরিমাণ, মাসের পরিমাণ বেশি দেওয়া, এগুলো ওষুধের পরিমাণ শুরু করে যাচ্ছে। এবং সর্বোচ্চ যেটা উল্লেখ করেছেন যে 4.6 আছে সম্ভবত তার থাইরক্সিনের পরিমাণ লেভেল। তো আশা করি এটা থাইরক্সিন কন্টিনিউ করলে ওনার যখন হাইপোথাইরয়েডিজম স্টেটটা কারেকশন হয়ে গেলে ওনার ব্লিডিং এর পরিমাণ নর্মাল হয়ে যাওয়ার কথা। যদি এটা এই কারণে হয়ে থাকে ঠিক হয়ে যাওয়ার কথা। আর যদি এটা না হয় তাহলে তো আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে অন্য কোনো কারণ আছে কিনা দেশে ব্লিডিং। জি ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলছিলাম আপনার সাথে, এন্ডোমেট্রিওসিসের ব্যাপারে কথা বলছিলেন আপনি। একটু জানতে চাইবো আপনার কাছে যে কারো যদি এন্ডোমেট্রিওসিস থাকে সে প্রথমত বুঝবে কি করে, এবং থাকলে পরে কারো কনসিভ করতে কি কোনো ঝামেলা হবে বা ফ্যামিলি প্ল্যানিং করতে কি কোনো সমস্যা হতে পারে তাতে? অবশ্যই এন্ডোমেট্রিওসিস হচ্ছে সবচেয়ে মেয়েদের বন্ধ্যাত্ব, যেসব কারণে বন্ধ্যাত্ব হয় তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ, যেটা সবচেয়ে কঠিন চিকিৎসা করে প্রেগনেন্ট হওয়া। সো এটা আগে থেকে বোঝা অত্যন্ত জরুরি যে তার এন্ডোমেট্রিওসিস আছে কিনা, এবং এটা খুব তাড়াতাড়ি এটা চিকিৎসা করা এবং ফ্যামিলি কমপ্লিট করার জন্য এটা তাড়াতাড়ি বোঝার প্রয়োজন আছে। তো এন্ডোমেট্রিওসিস হিসেবে এটা বোঝা যাবে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসে পিরিয়ডের ব্যথা, যেটা আমরা বলছিলাম। পিরিয়ডের সময় পিরিয়ড চলাকালীন ব্যথা হবে, তীব্র ব্যথা, যেটা একদিনের বেশি থাকবে, 2 দিন 3 দিন 4 দিন পিরিয়ড তার ব্যথা থাকবে। এবং সবচেয়ে যেটা নোটিস করার মতো বিষয় সেটা হচ্ছে পিরিয়ড যখন শেষ হয়ে আসবে তখন শেষের দিকে তার ব্যথার পরিমাণ আরো তীব্রতা আরো বেড়ে যাবে। এবং আপনি জিজ্ঞেস করছিলেন যেটা স্টেজ আছে কিনা, হ্যাঁ এটা স্টেজ আছে, 4টা স্টেজ আছে, মিনিমাম, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। তো যদি মডারেট সিভিয়ার স্টেজে হয় তাহলে আপনার পিরিয়ডের মধ্যবর্তী সময়েও ব্যথা হতে পারে, এবং এটা সহবাসকালীন ব্যথা হয়। বিভিন্ন ধরনের ব্যথা, পিরিয়ডের ব্যথা, মাসিকের সময় ব্যথা, সহবাসে ব্যথা, এসব ব্যথা থেকে অনুমান করা যায় যে এটা আসলে এন্ডোমেট্রিওসিস হতে পারে। পেশেন্ট নিজে অনুমান করতে পারে
চলাকালীন তীব্র ব্যথা একটা অন্যতম কারণ বুঝতেছি। এবং এটা আনট্রিটেড থাকলে পরে আসলে আর অন্য কোনো হেলথ ইস্যুস হতে পারে কিনা? হ্যাঁ, আসলে আনট্রিটেড রাখার কোনো অপশন নাই, কারণ এন্ডোমেট্রিওসিস হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটা এমন প্রোগ্রেসিভ বলতে বোঝায় যে এটা কখনোই আপনার নিজে থেকে ভালো হবে না এবং একদমই থেমেও থাকবে না। এটা যত দিন যাবে তত এটা বাড়তে থাকবে ডিজিজের প্রকোপটা। সুতরাং এটা ডায়াগনোসিস খুব প্রম্পট হওয়া উচিত এবং এটা চিকিৎসাও খুব তাড়াতাড়ি হওয়া উচিত। বিশেষত এই এন্ডোমেট্রিওসিস মেয়ের লাইফকে দুর্বিষহ করতে পারে। এই যে ব্যথার কথা বলছি, পেশেন্ট এরকম হয় যে সে ব্যথার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সব করতে চায়। ব্যথা ছাড়াও সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বন্ধ্যাত্ব, বাচ্চা হতে চায় না। তো এই কারণে এটা খুব দ্রুত চিকিৎসা করা উচিত। না করলে পরে অ্যাডভান্স হয়ে গেলে তখন অপারেশন করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় আসলে। এবং আরেকটি বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ড শুরু হওয়ার আগে হোয়াইট ডিসচার্জ দেখা যায়। এই হোয়াইট ডিসচার্জে কোনো ইন্টারনাল কোনো ইনফেকশনের জন্য কি ঘটে, বা এখানে আসলে কি সচেতন হওয়ার কিছু আছে কিনা? সচেতন হওয়ার তো অবশ্যই বিষয় আছে। এটা হচ্ছে শুধু পিরিয়ডের আগে হয় তা না, ডিসচার্জের আসলে অনেক কারণ থাকে। যে ডিসচার্জের কারণ নর্মাল শারীরবৃত্তীয় কারণও হতে পারে। যেমন যে সময় ডিম্বস্ফোটনের সময় হয় মাসের 14তম দিনে, তখন কিন্তু একটা ক্লিয়ার লিকুইড অনেক বেশি পরিমাণে যেতে পারে। তো এটা যখনই আপনার পরিমাণ অত্যধিক থাকবে এবং তার সাথে পার্টিকুলারলি যদি ইচিং থাকে, মানে চুলকায়, তাহলে এটা কোনো অবশ্যই ইনফেকশনের জন্য হতে পারে। কমন কজ হচ্ছে আপনার ছত্রাক জাতীয় ক্যান্ডিডা ইনফেকশন, অথবা একটা পরজীবী আছে ট্রাইকোমোনাস, এই ডিজিজ গুলোর জন্য হয়। এই দুটো অণুজীবের জন্য হয়ে থাকে। এছাড়া আপনার কিছু ব্যাকটেরিয়া দিয়েও আপনার ডিসচার্জ হতে পারে। এবং আসলে যদি আমি আপনার কাছে জানতে চাই যে কারো যদি পিসিওএস এর প্রবলেম থাকে, আপনি যেমনটি বলছিলেন কনসিভ করতে প্রবলেম হয়, এবং সেই সাথে যদি থাইরয়েডের প্রবলেমও ইনক্লুড হয়, তার ক্ষেত্রে আসলে কনসিভ করাটা কতটা টাফ হয়ে উঠতে পারে? পিসিওএস তো বন্ধ্যাত্বের একটা অন্যতম কারণ এখানে আপনার প্রেগনেন্সি হওয়ার জন্য একটা মেয়ের এগ রিলিজ হওয়া দরকার। প্রতি মাসে যে একটা নর্মালি যাদের সাইকেল থাকে তাদের প্রতি মাসে ডিম আসে, কিন্তু পিসিওএস পেশেন্টদের আমি আগেও বলেছি যে ওদের তো অনেক সময় দেখা যায় যে ওষুধ মেডিসিন না দিলে ওদের 6 মাসেও একবার পিরিয়ড হয় না। তো সেক্ষেত্রে এই তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আপনার বন্ধ্যাত্বের প্রবলেম তো থাকেই। পিসিওএস পেশেন্টদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে তাদের ওয়েট লস করতে হবে। বেশি ওয়েট হয়ে গেলে তখন পিসিওএস এর প্রবলেমটা আরো বেশি সিরিয়াস হয়ে যায়। যদি ওয়েট কমাতে পারে, নর্মাল বডি মাস ইন্ডেক্সের মধ্যে থাকতে পারে পেশেন্ট, তাহলে তার কনসিভ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর সঞ্জিতা রহমান, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, ছিল ডক্টর জনকালে আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।